আজ থেকে 3 দশক আগে এরশাদের দীর্ঘ 9 বছরের আন্দোলনের পর তার পতন হয়েছিল। সে আন্দোলনে প্রায় 370 জন জীবন দিয়েছিলেন। আহত, পঙ্গু, গুম, খুন হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল প্রায় 1 বছর 328 দিন আর অবরোধ হয়েছিল 70 দিন। জাতীয় সম্পদ আর আর্থিক ক্ষতি হয়েছিল 30,000 কোটি টাকার। 2024-এর স্বৈরাচার বিরোধী সরকার পতন আন্দোলন বা গণ অভ্যুত্থান আর 90-এর স্বৈরাচার আন্দোলন প্রতিবাদে যে দাবিগুলো দেওয়া হয়েছিল, যে দফাগুলো, সেটার কি অর্জন হয়েছে আর কি আমরা পেয়েছি। সব আন্দোলনেরই একটা আকাঙ্ক্ষার দিক থাকে। 90-এর আন্দোলনেও সেই দিক ছিল। কি ছিল সেই আকাঙ্ক্ষা? মোটা দাগে বলতে গেলে গণতন্ত্র, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার, শিক্ষা, কৃষি শিল্প, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, ঘুষ, দুর্নীতি রোধ ইত্যাদি। সে সময় সর্বদলীয় ঐক্য ছাত্রের 10 দফা ও 3 জোটের রূপরেখা ব্যাপক সমর্থন পায় ও গণদাবিতে পরিণত হয়। যেমনটা বর্তমানে 2024-এর গণ অভ্যুত্থান বা 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে তারা রূপরেখা রেখেছে বা যে দফাগুলো রেখেছে সেগুলো গণদাবিতে পরিণত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের 6 ও 11 দফার মতোই এটি কাজ করে, কিন্তু সেই আকাঙ্ক্ষার কি হলো? আজকে আমরা জানব সামরিক শাসকের ক্ষমতা দখল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রক্রিয়া, সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা। কি ছিল সেই 10 দফায়? 10 দফা কি ছাত্রদেরই দাবি ছিল? কি হলো সেই 10 দফার? কেমন ছিল সেই সংগ্রামের দিনগুলো? কি অর্জন করলাম? সামরিক শাসকের ক্ষমতা দখল। 1982 সালের 24শে মার্চ সামরিক বাহিনীর প্রধান হোসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। ক্ষমতা দখল করেই সামরিক ফরমান MLR 82 জারি করেন। এতে বলা হয় যে কোনোভাবে সামরিক শাসনের বিরোধিতা করলে তার 7 বছরের জেল হবে। তথাকথিত এই কালো আইনে হাজারো রাজনৈতিক নেতাকর্মী গ্রেফতার হয়। ক্ষমতা দখল করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা হলেও তিনি সেটি রাখেননি, বরং বেসামরিক প্রক্রিয়ায় নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সুবিধাবাদীদের নিয়ে দল গঠন ও প্রহসনের নির্বাচন করেন। যেমনটা এই 90-এর আন্দোলনের পরেও কিছু রাজনৈতিক দলের মধ্যে আমরা সেটি দেখেছি এবং সেটি ঘটেছে এবং সেটির পরিণাম আমরা জাতি ভোগ করেছি। সেই সময় দুর্নীতি, লুটপাটের মৎসব চলতে থাকে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাবার স্ট্যাম্পে পরিণত করেন। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে হত্যা, খুন, গুম, দমনপীড়নের রাজনীতিতে নিজেকে বিশ্ব বেহারায় পরিণত করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রক্রিয়া। এই দুঃশাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ জানায়। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষগুলো এই আন্দোলনে যোগ দেয়। স্বৈরাচারকে মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ে বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়। নানা প্রক্রিয়ায় বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে জোট ঐক্য গড়ে ওঠে। রাজনৈতিক দলগুলো শেষে 3টি জোটে ঐক্যবদ্ধ হয়: 8, 7 ও 5 দলীয় জোট। আন্দোলন জোরদার করতে 3 জোটের লিয়াজু কমিটি গঠন করা হয়। ছাত্র সংগঠনগুলোর মধ্যে 2টি জোট গড়ে ওঠে: ছাত্র সংগ্রাম পরিষদ ও সংগ্রামী ছাত্র জোট। আন্দোলন জোরদার করতে 1990 সালের 10ই অক্টোবর জেহাদের মরদেহ সামনে রেখে 24টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়। আন্দোলনের সময় জনগণ ও রাজনৈতিক দলগুলো থেকে চাপ আসতে থাকে এরশাদ পতনের পরবর্তী কর্মসূচি নিয়ে। দল জোটগুলো সেই তাগিদ উপলব্ধি করে। রাজনীতিকের নীতিহীন স্বার্থপরতায় মানুষ ক্ষুব্ধ। ক্ষমতা দখল ও রক্ষার নেতিবাচক রাজনীতি মানুষ আর দেখতে চায় না। সে পরিস্থিতিতে 3 জোটের রূপরেখা ও সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা প্রণীত হয়, যেমনটা এখনো দেখা যাচ্ছে। কিন্তু সেটা আদৌ ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা সম্পূর্ণ অজানা। কিন্তু আমাদের বাঙালির তরুণ প্রজন্ম এক নতুন স্বপ্ন দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু আমাদের এটা দেখতে হবে যে অতীত বা ইতিহাস যেন আমাদের আবার পুনরাবৃত্তি না হয়। সেটার জন্যই আজকে আমরা এই জিনিসগুলো জানবো। 3 জোটের রূপরেখার 3টি গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা। যে সরকার 3 মাসের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, রুটিন দায়িত্ব পালন করবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করবে এবং সবার জন্য একটি সমতল ক্ষেত্র প্রস্তুত করবে। যেমনটার প্রতিশ্রুতি এখন 2024-এর এই অন্তর্বর্তী সরকারের থেকেও আশা করা যাচ্ছে। কিন্তু আসলে বাস্তবতাটা কি হবে? 2 নম্বর, রাজনৈতিক আচরণবিধি সংক্রান্ত।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে দলগুলোর করণীয় ও অঙ্গীকারের অন্তর্ভুক্ত ছিল এই স্বৈরাচার চিহ্নিত দুর্নীতিবাজ ও অস্ত্রধারীদের কোনো দলে স্থান না দেওয়া, যেমনটা এই 2024-এও আশা করা হচ্ছে। 3 নম্বর, নির্বাচন পরবর্তী সরকারের করণীয়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সংসদকে কার্যকর করে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার হরণ করা সকল কালো আইন বাতিল করা। 3 জোটের রূপরেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল নির্বাচনে প্রদত্ত জনরায় মেনে চলা, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের সকল প্রচেষ্টা প্রতিরোধ করা এবং নির্বাচন ব্যতীত কোনো অজুহাতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত না করা, যেমনটা এখন বর্তমানে 2024-এর সাথে মিলে যাচ্ছে। সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা। ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে দাবি উঠে আসে জাতীয় রাজনীতিতে ছাত্রদের স্বার্থের বিষয়টি যুক্ত করতে হবে। সে আকাঙ্ক্ষাকে ধারণ করেই সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে 10 দফা ঘোষণা করা হয়। তখন ছাত্র ঐক্য থেকে বলা হয়েছিল যারাই ক্ষমতায় আসবে তাদেরকে এই দাবি কার্যকর করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু নির্মম সত্য হলো সর্বদলীয় ছাত্র ঐক্যের 2 প্রধান শরিক ছাত্রলীগ ও ছাত্রদলের অভিভাবক সংগঠন একাধিকবার ক্ষমতায় গেলেও ছাত্র সমাজের রক্ত ভেজা সেই প্রাণের দাবি বাস্তবায়িত হয়নি, গুরুত্ব পায়নি, যেমনটা 2024 সালেও ছাত্রলীগদের আচরণে আমরা দেখতে পেয়েছি। মানুষ তো 1 মাস আগেরই ইতিহাস ভুলে গিয়ে ক্ষমতার পালা বদলে তার রূপ পরিবর্তন করে, আর সেখানে সেই 90 আন্দোলনের এই দফাগুলো কারা মনে পোষণ করবে আর ধারণ করবে, একটু ভাবা যায়। কি ছিল সেই 10 দফায়? 5 পৃষ্ঠার এই দাবিনামাকে দেশের সামগ্রিক জাতীয় উন্নয়নের একটি সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা বলা যায়, যেখানে দেশের সকল পেশা শ্রেণীর মানুষের স্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ভূমিহীন, ক্ষেতমজুর, শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী, আমলা, নারী, শিশু সহ সমাজের নানা স্বার্থের মানুষদের বিষয়ে বক্তব্য ছিল। রাজনৈতিক দল, সরকার পদ্ধতি ও পরিবর্তন, আইন, বিচার, শাসন বিভাগের ক্ষমতা, সংবাদপত্র, বাক স্বাধীনতা, নাগরিক অধিকার, কৃষি, শিল্প, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ, অর্থনীতি প্রভৃতি বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। 10 দফার 1-এর ক, খ ও গ এর মধ্যে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ, সকল ছাত্রনেতাদের হামলা প্রত্যাহার, সামরিক শাসকদের হস্তক্ষেপ ও দমননীতি বন্ধ করা, 1973 সালের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অক্ষুণ্ণ রাখা, 2-এর ক থেকে জ পর্যন্ত গণবিরোধী শিক্ষানীতি বাতিল, একটি বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা, 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবনৈতিক, বাধ্যতামূলক ও জাতীয়করণ করা, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, সঠিক ইতিহাস সম্বলিত উপযুক্ত পাঠসূচি প্রণয়ন, শিক্ষকদের সুযোগ সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা। কি হলো সেই 10 দফার? 90-এর গণ আন্দোলনের অনেক ছাত্রনেতা সংসদ সদস্য হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন। সে পরিচয়, গৌরব কাজে লাগিয়ে পদ পদবি অর্জন করেছেন, অর্থবিত্তের মালিক হয়েছেন, কিন্তু সেই চেতনার কথা কেউ মনে রাখেনি। তাদের অনেকে সেই 10 দফায় কি ছিল তা পড়েও দেখেনি, কিন্তু তাদের সবাই নিজেদের সেই গণ অভ্যুত্থানের মহান নেতা হিসেবে পরিচয় দিতে গর্ব করেন। যেসব তরুণ জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জীবন, পরিবার, বিপর্যয়ের কথা কে মনে রাখে? কে রাখে জেহাদ আর তার রক্তস্নাত 10 দফার খবর? যেমনটা 2024-এ আবু সাইদ, মুগ্ধ, এরকম আরো অনেক ছাত্ররা আমাদেরকে মুগ্ধ করে তাদের রক্তের বিনিময়ে শহীদ হয়ে তারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। 90-এর চেতনার মুক্তিবদ্ধ শপথ আজ নষ্ট রাজনীতিতে অন্ধকার গলিতে হারিয়ে গেছে। তেমনটাই কি 24-এর চেতনার পরও হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? দীর্ঘ 9 বছরের সেই সংগ্রামের 3 দশক পরও ভাবি আমরা কি অর্জন করতে পেরেছি। 2024 সালের যে গণ অভ্যুত্থান বা স্বৈরাচারের পতন হয়েছে, দীর্ঘ 15 বছর যাবৎ কিন্তু আমরা কোনো ওইভাবে জোরালো আন্দোলন করিনি। হয়তো ভাগে ভাগে আন্দোলন হয়েছে বা বিরোধী দলেরা বা বিভিন্ন রাজনৈতিক দল কিছু কিছু আন্দোলন করেছে, কিন্তু ম্যাসিভ আকারে যে আন্দোলনটি হয়েছে সেটি শুরু হয়েছে জুলাই মাসে, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মতো। এত প্রাণ, এত ত্যাগের পর কি অর্জন করতে পেরেছি আমরা? কি পেল আমাদের এই স্বদেশ? আমাদের অতীত ভুললে চলবে না। 2024-এও আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে সামনে আগাতে যাচ্ছি, নোংরা রাজনীতি বা বিভিন্ন যে রাজনৈতিক কম্পিটিশন বা যে দলগুলো রয়েছে, তারা কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার বা যে উপদেষ্টারা রয়েছে তাদেরকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে? বা তারা কি আদৌ
ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারবে? দেখেন, আমাদের সাধারণ ছাত্র জনতার মাধ্যমে কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হতে পেরেছে। এখন আমাদের সাধারণ ছাত্র জনতার কাজ হচ্ছে প্রতিটি মুহূর্তে আমাদের ইতিহাসকে মনে করা এবং শহীদ ভাইদের রক্ত অস্বীকার না করা। সেই বেদনা, বঞ্চনা, ক্ষোভ, দুর্ভাগ্য আর প্রতারণা আমাদেরকে প্রতিদিন তাড়া করে। নেতৃত্বের পতন ও রাজনীতির আরো রুক্ষ অবস্থা দেখে কেবলই মনে হয় আমাদের সেই সংগ্রাম কি তবে ছিল সম্মিলিতভাবে এক বিশাল সময় ও শক্তির অপচয়? এটাই কি আসলে আমাদের অর্জন? তেমনটা কি আমরা আশঙ্কা করতে পারি না 2024-এর পরবর্তী 20 বছর বা 30 বছর পরে কি আমরা এই 2024-কে ইতিহাসে আবার লিখব আর এভাবেই সেটার প্রতিবেদন হবে? প্রশ্নটি আপনাদের কাছে। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই।